কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সন্ধ্যা প্রকাশনী হলো অন্যতম আকর্ষণ। প্রত্যেকবারের মতো এবারেও পাঠকদের জন্য বিশেষ উপহার তুলে দিলেন প্রকাশনীর সদস্য। পাঠকদের জন্য তাদের এবারের নিবেদন জাদু আয়না। বইমেলা মানেই আবেগ, বইমেলা মানেই বইয়ের সম্ভার, বইমেলা মানেই উচ্ছ্বাস, আনন্দ আর এক গুচ্ছ বই নিয়ে বাড়ি ফেরার পালা। এখন দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যা প্রকাশনে এবং কথা বলে নেব সন্ধ্যা প্রকাশনের প্রকাশক শ্রী শঙ্কর দত্তের সাথে, যার হাত দিয়ে বহু লেখকের বই প্রকাশিত হয়েছে, পাঠকের কাছে পৌঁছেছে এবং পাঠক বই পড়ে মুগ্ধ হয়েছেন। তেমনই আরও একটি নতুন সংকলন, কথা বলবো সেই বিষয়ে। শঙ্করবাবু রয়েছেন। শঙ্করবাবু, ওঙ্কার বাংলায় স্বাগত জানাই। এবং যে বিষয়ে আসব, আপনার হাত দিয়ে বহু লেখকের লেখনী, তার সৃষ্টি প্রকাশিত হয়েছে। আরও এক লেখকের বলা যায় ভিন্ন স্বাদের একটা বই আমরা প্রকাশিত হতে দেখছি। সেই বই সম্পর্কে একটু জানবো এবং লেখক সম্পর্কেও। আমি বলি, তোমরা জানো যে সন্ধ্যা প্রকাশন প্রতি বছরই একগুচ্ছ বই প্রকাশ করে। গত বছর আমাদের 54টা বই রিলিজ করেছিল, এবছরও আমাদের প্রায় কাছাকাছি 50 টপকে গেছে। তো তার মধ্যে বেশ কতকগুলো বই তো বিভিন্ন রকম থাকে, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সব কিছুই থাকে, কিন্তু কিছু ব্যতিক্রমী বইও থাকে। তো আমরা একটি বই এবছর বইমেলায় করলাম, জাদু আয়না, ডক্টর প্রভাত ভট্টাচার্যের। আমি আলাপ করে দিচ্ছি ডাক্তারবাবু সোনাম লেখকের সঙ্গে, উনি আছেন এখানে। তার আগে কয়েক মাস আগে গত বছর বইমেলায় এটা বেরিয়েছিল, গল্পের গাছ। ওনার লেখার ভিন্নতা বা ব্যতিক্রমী বিষয় যেটা, উনি খুব ছোট বাক্যে লেখেন, যেটা এখনকার কোনো লেখক লিখতে পারেন না। অর্থাৎ 3-4টে শব্দ নিয়ে একটা বাক্য পড়তে ভালো লাগে, শ্রুতিমধুর, ভাষায় কোনো জটিলতা নেই, খুব সহজ সরল প্রাঞ্জল ভাষা। উনি যেখানকার যেমন ল্যাঙ্গুয়েজ সেভাবে লেখেন। তো উনি যে বইটা প্রথম আমাদের উপহার গত বছর দিয়েছিলেন, গল্পের গাছ, এটা ভীষণ প্রশংসিত। এটা শুধু ছোট বড় সবার জন্য, মানে এমন নয় যে বড়রাই পড়তে পারবে বা ছোটরাই পড়তে পারবে, তা না, বড়রাও পড়তে পারবে, ছোটরাও পড়তে পারবে। এখন এই ধরনের লেখা কিন্তু ইদানিংকালে আর হচ্ছে না, যে বাবা মা তার সঙ্গে সন্তান একসঙ্গে বসে একটা বিষয় পড়তে পারে আর কি। তো সেই লেখা কিন্তু খুব চাহিদা রয়েছে। আর এবছর উনি লিখলেন যেটা জাদু আয়না, এটা অনেক দিন ধরে উনি লিখছেন। এবছর কলকাতা বইমেলাটা বেরোলো, এখানেও বেশ কতগুলো গল্পের কালেকশন বলা যায়। ওনার ছোটো ছোটো গল্প লিখতেই ভালো, মানে এই মানে বলে কি রবীন্দ্রনাথের ভাষায় যে মানে যত মানে ছোটো গল্প কাকে বলে তার একটা সংজ্ঞা আছে, ঠিক আছে, শেষ হইল শেষ। তো ওনার প্রতিটা গল্পের শেষ পড়তে গিয়ে মনে হয় আর একটু হলে ভালো হতো, কিন্তু উনি শেষ করে দেন, এবং সেখানেই গল্পের চার্মিং মনে হয়। তখন পরের গল্প তোমায় যেতেই হবে। তা সেটা নিয়ে উনি লিখেছেন জাদু আয়না। এখানেও 8-10টা গল্পের কালেকশন আছে। তো এই দুটো বই, আমি এই বইটা তো আমাদের প্রায় নিঃশেষিত, এটা মানে পুনঃসংস্করণ হওয়ার পথে আর কি। আর এবছরও যে বইটা প্রকাশিত হলো, এটাও ভীষণ হাইলি অ্যাপ্রিসিয়েটেড পাঠক মহলে। প্রচুর পাঠক দেখছে, জানছে, ঘাঁটছে, কিনছে। এটা আমার ভালো লাগা এই কারণে যে উনি ভিন্ন পেশার লোক। তোমরা যে কন্টেন্টটা ভিন্ন পেশা, উনি একজন প্রখ্যাত চিকিৎসক, ডক্টর অফ মেডিসিন যাকে বলে আর কি, খুব নামকরা ডাক্তার। তো ওনার সময় নেই, উনি আসতে পারেন না, কিন্তু আজকেও ওনার বোধহয় 1-2 বই রিলিজ ছিল অন্য প্রকাশন থেকে, এবং শুধু আমার না, অন্যান্য প্রকাশন থেকে ওনার বই বেরোয় আর কি। তো সেখান থেকে উনি এক মুহূর্তের জন্য সময় পেয়েছেন এবং আমাদের স্টলে আবার আজকে আগের দিন একদিন এসেছিলেন, আজকে একটুখানি করে চলে যাচ্ছিলেন। তা আমি ওনাকে খানিকটা জোর জবরদস্তি আটকালাম, যে ডাক্তারবাবু আপনি যখন এসছেন, যে অন্তত আমাদের প্রকাশন নিয়ে, আপনার বই, আপনার কন্টেন্ট, এগুলো নিয়ে একটু পাঠককে বলুন। তো আমি সরাসরি বলবো, ডাক্তারবাবু উনি কী লেখেন, কেন লেখেন, কখন লেখেন, একজন এত ব্যস্ত মানুষ লেখার সময় পান কি, সেগুলো উনি বলাটা অনেক বেটার হবে। একদম। ধন্যবাদ শঙ্করবাবু। শঙ্করবাবু কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে একজন অন্য পেশায় থাকা মানুষও যদি তার লেখনের যে ইচ্ছা এবং সেই ইচ্ছার শক্তি দ্বারা কিন্তু তিনি পাঠককে অনেক কিছু উপহার দিতে পারেন, অনেক সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারেন। কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ডক্টর প্রভাত ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে লেখকের ভূমিকায় রয়েছেন আমাদের কাছে। একদম ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু বলেই বলছি। ডাক্তারবাবু, আপনি তো ডাক্তারি পেশা মানে অত্যন্ত ব্যস্ততা, তার মধ্যে থেকেও এই যে লেখার নেশা, সময়টা বের করে নেওয়াটা, কোথাও গিয়ে খুব তাগিদ আসে, মানে তার ভেতর থেকে লেখার তাগিদ অনুভব করেন? আসলে প্রথমে লেখাটা শুরু করেছিলাম জাস্ট একটা শখ হিসেবে, তারপরে এমন হয়ে গেল যে সব অনেক প্রকাশক চায় বই, করতে করতে লেখাটা একটা নেশায় হয়ে গেল। এখন এমন হয়ে গেছে যে লেখাটাই বার করে আপনি থেকেই চলে আসে, যে এবং সেটা হলে আমার
যে পেশা সেটাতেও সুবিধা হয়, সেটার যে চাপটা সেটা একদমই মুক্ত থাকি। সুতরাং এটা আমার কাছে কোনো চাপই না, লেখাটা এটা অটোমেটিক্যালি চলে আসে। একজন ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা হয় এবং বিভিন্ন মানুষকে আপনি দেখেন, তো কোথাও গিয়ে লেখার মধ্যে কি সেরকম এক একজন মানুষ এক এক রকম, তাদের কথার ধরন এক এক রকম, তাদের ভাবাবেগ এক এক রকম, তো সেগুলো কি কোথাও গিয়ে সেই লেখাতে প্রভাব ফেলে? নিশ্চয়ই ফেলে। আমাদের যেসব লোককে দেখি বা আশেপাশের লোক যেখানে যেখানে যাই সেই সব জায়গার লোক, তার তো খানিকটা প্রভাব পড়েই সব জায়গায়। যেমন আমি বলছি, থ্রিলার গল্প আমি লিখতে শুরু, আমার ডিটেকটিভ সূর্য বলে একটা ক্যারেক্টার আছে, তার অনেক বইও আছে, তো ওইটা শুরু করেছিলাম আমি সুন্দরবনে গিয়ে। সুন্দরবনের থেকে আমার মনে হলো ব্যাঘ্র রহস্য বলে একটা প্রথম গল্প লিখেছিলাম, সেইখান থেকে শুরু হলো, সুন্দরবন থেকে। ওইখান থেকে আমি আইডিয়া পেলাম, ওখান থেকেই পরপর থ্রিলার লেখার আইডিয়া পেলাম, তো ওইখান থেকে শুরু হলো। আবার ধরুন একটা ছোটো গল্প উদাহরণ দিই, শ্যামবাজারে একটা কেবিনে বসে মাঝে মাঝে চা খাই আমি, তো ওইখান থেকে একটা গল্প চলে এলো, ওখান থেকে একটা কেন, ওখান থেকে 3-4টে গল্প চলে এলো। তো এইভাবে আমাদের পারিপার্শ্বিক সব কিছুর মধ্যে থেকেই গল্প চলে আসে। এবারের যে সংকলন জাদু আয়না, সেই জাদু আয়নায় যে গল্পগুলি রয়েছে, সেই গল্পের যদি একটু ধরনটা একটু আমাদের দর্শকদের সাথে এবং দর্শকদের মধ্যে থেকে যারা পাঠক তাদের সাথে যদি একটু ভাগ করে নেন। এখানে অনেকগুলো গল্প আছে, তার বিভিন্ন স্বাদের গল্প আছে। যেমন তার মধ্যে একটা গল্প জাদু আয়না, প্রথম যে গল্পটা, গল্পটা হচ্ছে আমার কাছে একটা জাদু আয়না আছে, সেই জাদু আয়নায় সব কিছু দেখা যায়। যেমন আমি যদি বসে হঠাৎ মনে করি যে শরতের কাশফুল দেখব, আমি বসে দেখতে পাবো সেই জাদু আয়নাতে। আবার যদি মনে করি যে খেতে পাচ্ছে না একটা লোক, একটা ছেলে, সে পেট ভরে খেতে পাচ্ছে বসে বসে, সেটাও দেখতে পাবো জাদু আয়নাতে। এরকম অনেক কিছু দেখতে পাবো, এটাই হচ্ছে আমার জাদু আয়না। এটা দিয়ে শুরু, এরকম অনেক কিছুই দেখা যায়। এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তাছাড়া এমনি ছোটো গল্প অনেক রকমও আছে, অন্যরকমও আছে, যেগুলো আছে বিভিন্ন স্বাদের গল্প আছে। যেমন আছে একটা গল্প আছে উপহার। উপহার তো অনেকেই দেয় নানা রকম, কিন্তু এক ভদ্রলোকের জন্মদিনে তার এক বন্ধু উপহার নিয়ে এলো, সে গ্রাম্য লোক, সবাই দামি দামি নিয়ে এসছে, তাকে কেউ গাছ, কিন্তু সে নিয়ে এলো একটা গাছ নিয়ে এলো তাকে, সেইটাই তার সবচেয়ে ভালো লাগলো, এটা বললো দিস ইজ দ্য বেস্ট গিফট। তো এরকম নানা রকম গল্প আছে, নানা ফিলিংসের গল্প, সবগুলো যে একই নয় তা না, এবং নানা রকম হলে মানুষের ভালো লাগে, একই টাইপের হলে অনেকটা বোরিং হয়ে যায়। এরকম 20-22টা গল্প এতে আছে। ডাক্তারবাবুর সাথে কথা বলে এবং ডাক্তারবাবুর কথা শুনে কোথাও গিয়ে একটা বিষয় কিন্তু মনে হলো, তার গল্পের মধ্যে প্রাধান্য পায় মানবিকতা। কারণ তিনি যেমনটা বললেন যে জাদু আয়নার যে বিষয়বস্তু, তাতে যেমন তিনি বললেন যে একটি ছেলে যে খেতে পায় না, হতদরিদ্র মানুষ, তাকে তিনি আয়নায় দেখতে চাইছেন যে সে পেট ভরে দুবেলা খেতে পাচ্ছে। এবং পরবর্তীতে আরও একটি উপহারের যে গল্প বললেন, তার মধ্যেও রয়েছে যে যেখানে বড় বড় দামি দামি গিফট, বড় বড় মানুষের আর্থিক বাহুল্যতা, তার মধ্যেও যে একটা গাছ উপহার দেয়া, প্রকৃতিকে ভালোবেসে আন্তরিকতার সাথে, মানবিকতার সাথে, কোথাও গিয়ে এই বার্তা সমাজের জন্য কিন্তু যথেষ্ট অর্থবহ। পাঠকদের বলবো, যদি ডক্টর প্রভাত ভট্টাচার্যের লেখা এই মানবিক দিকটি আপনারা অনুভব করতে চান, আপনাদের মানবিকতাকে আরও বেশি করে ছড়িয়ে দিতে চান, শুধু নিজেরা নয়, আপনার বাড়ির যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকেও, কারণ যেমনটা শঙ্করবাবু বললেন, সন্ধ্যা প্রকাশনের প্রকাশক, যে ডক্টর প্রভাত ভট্টাচার্যের লেখনীতে কিন্তু শুধুমাত্র এরকম নয় যে বড়রা পড়তে পারবে বা ছোটরা পড়তে পারবে, বোথ তারা পড়তে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে ছোট ছোট জিনিস, একজন আপনার বাড়ির যে ছোট্ট শিশুটি, সে যখন পড়বে এই ধরনের লেখনীগুলো, এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু যখন সে পড়তে পড়তে বড় হবে, তখন আপনারা ডেফিনেটলি একজন ভালো মানুষ তৈরি করেছেন এরকমটা কিন্তু আশা করতেই পারবেন। কাজেই বই পড়তে হবে, বইকে ভালোবাসতে হবে, আর ডক্টর প্রভাত ভট্টাচার্যের এই বিশেষ বইগুলি যদি পেতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে বইমেলায় 153 নম্বর স্টলে, সন্ধ্যা প্রকাশনে। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।